আজকে আমরা নেক্সট টপিক স্টার্ট করছি, প্লেট টেকটনিক্স থিওরি। কিছুটা আজকে পড়ানো হবে, বাকিটা আবার নেক্সট ক্লাসে কন্টিনিউ করা হবে। এটা একটা বড় টপিক। তো প্রথমেই এটাও কিছুটা ধারণা এইচএসে আছে, প্লেট টেকটনিক্স থিওরি। তো টেকটনিক্স যে কথাটা, প্লেট টেকটনিক্সে আমরা দুটো শব্দ পাচ্ছি। উই আর হ্যাভিং টু ওয়ার্ডস, ওয়ান ইজ প্লেট, ওয়ান ইজ টেকটনিক্স। তো প্লেট জিনিসটা কি আর টেকটনিক্স জিনিসটা কি, মানে বাংলায় যেটাকে আমরা বলি পাত সংস্থান তত্ত্ব। তো টেকটনিক্স শব্দটা এসছে গ্রিক শব্দ টেকটন থেকে, যেটার মানে হচ্ছে বিল্ডার, কিছু তৈরি হচ্ছে। তো প্লেট টেকটনিক্স কিন্তু একটা বিরাট বড় তত্ত্ব, যেটার মধ্যে দিয়ে আমরা কন্টিনেন্টাল ড্রিফট বোঝাতে পারি, ভলক্যানিজম বোঝাতে পারি, ফোল্ডিং, ফল্টিং, ওরোজেনি মানে পর্বত গঠন, ভাঁজ, চ্যুতি, অগ্নুদ্গম, এগুলো সবই আমরা এখানে বোঝাতে পারি। তো প্লেট টেকটনিক্সটা কিন্তু খুব রিসেন্ট একটা থিওরি, 1970-এর দশক থেকে আসতে শুরু করেছে। তো এখানে আমরা প্লেট টেকটনিক্সের মধ্যে তাহলে ফার্স্টে প্লেট কি সেই জিনিসটা একটুখানি দেখতে হবে। তো ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ পড়ার সময় আমরা একটা ভাগ পড়েছিলাম, লিথোস্ফিয়ার, অ্যাস্থেরোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। তো লিথোস্ফিয়ারটাই হচ্ছে প্লেট, ক্রাস্ট অ্যান্ড আপার মোস্ট সলিড ম্যান্টেল, এইটা মিলিয়েই আমাদের প্লেটটা হয়। তাই জন্য ইংরেজিতে প্লেটের ডেফিনেশন বলতে গেলে আমরা বলি যে লিথোস্ফিয়ারিক স্ল্যাবস ফ্লোটিং ওভার প্লাস্টিক অ্যাস্থেনোস্ফিয়ার, সান্ধ্র অ্যাস্থেনোস্ফিয়ারের তলের উপরে লিথোস্ফিয়ারের যে অংশ সেটাকেই আমরা পাত বা প্লেট বলে থাকছি। তো লিথোস্ফিয়ারটাই সমতুল্য হচ্ছে প্লেটের সঙ্গে। এবার প্লেট বা টেকটনিক প্লেটস একই জিনিস, লিথোস্ফিয়ারিক প্লেটস একই ব্যাপার। তো এবার আমাদের প্লেটসের মূলত আমরা যে ভাগটা করতে পারবো সেটা হচ্ছে কি দিয়ে তৈরি সেটার উপর নির্ভর করে। সেই ভিত্তিতে লিথোস্ফেরিক প্লেটকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সামুদ্রিক পাত, ওশেনিক প্লেট, যেটি পুরোপুরি সামুদ্রিক ক্রাস্ট দিয়ে তৈরি, মানে ওশেনিক ক্রাস্ট, আর সামুদ্রিক ভূত্বক দিয়ে গঠিত, তার মানে পুরোটাই হচ্ছে সীমার অংশ। তো দ্য প্যাসিফিক প্লেট হচ্ছে এটার একটা এক্সাম্পল। প্যাসিফিক প্লেট হচ্ছে এটার একটা এক্সাম্পল আমরা পাচ্ছি। মানে প্রশান্ত মহাসাগরীয় পাত হচ্ছে আমাদের মহাসাগরীয় পাতের একটা খুব ভালো উদাহরণ। নেক্সট যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কন্টিনেন্টাল প্লেট। কন্টিনেন্টাল প্লেট হচ্ছে যেটা মহাদেশীয় ভূত্বক দিয়ে তৈরি। ইটস মেড আপ অফ কন্টিনেন্টাল পার্ট অফ দ্য ক্রাস্ট। দ্য কন্টিনেন্টাল ক্রাস্ট ইজ কনস্টিটিউটেড অফ সিয়াল অ্যাট আপার অ্যান্ড সিমা অ্যাট দ্য লোয়ার পার্ট। তো কন্টিনেন্টাল প্লেটটাতে মূলত আমরা শিয়ালের অংশটা পাচ্ছি। আর কন্টিনেন্ট ওশেনিক প্লেট, কন্টিনেন্ট ওশেনিক প্লেট মানে হচ্ছে মহাদেশীয় মহাসাগরীয় পাত, যেটার মধ্যে কন্টিনেন্ট মহাদেশীয় এমনকি মহাসাগরীয় অংশ দুটোই এখানে রয়েছে। তো কন্টিনেন্টাল পার্টে শিয়াল সীমা আর ওশেনিক পার্টটা শুধু সীমা দিয়ে তৈরি। তো পৃথিবীর মেজর প্লেটস যেগুলো আমাদের আছে, যতগুলো প্লেট আছে সবই কিন্তু এই কন্টিনেন্ট ওশেনিক প্লেটের মতো। তার মধ্যে এক্সেপশন অবশ্যই প্যাসিফিক প্লেট। প্যাসিফিক প্লেট কিন্তু কন্টিনেন্টাল প্লেট, কন্টিনেন্ট ওশেন প্লেট না, এটা পুরোটাই হচ্ছে ওশেনিক প্লেট। তো এটা গেল আমাদের কিভাবে আমরা প্লেটকে তাদের কনস্টিটিউয়েন্ট অনুযায়ী, মানে কি দিয়ে তৈরি বা কোথায় অবস্থিত সেই অনুযায়ী আমরা কিভাবে ভাগটা করব। এবার আমরা যেটা খুব কমন আমাদের কাছে, যে বৃহৎ পাত, মেজর প্লেটস বা প্রধান পাত, এগুলোর এরিয়া হচ্ছে 10⁻⁷ কিলোমিটার স্কোয়ার। 10⁻⁷ কিলোমিটার স্কোয়ার মানে হচ্ছে একের পিঠে 7টা শূন্য, একের পিঠে 5টা শূন্য হলে কত হয়? 1 লাখ হয়। একের পিঠে 6টা শূন্য হলে 10 লাখ হয়। 10 লাখ মানে হচ্ছে 1 মিলিয়ন। আর 10⁻⁷ মানে 10 মিলিয়ন। 10 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার এরিয়া এগুলো, তাদের থেকে বেশি। তার মধ্যে আমাদের 7টা প্লেট আমরা পাচ্ছি। ইউরেশিয়ান প্লেট,
মানে ইউরোশীয় পাত, নর্থ আমেরিকান প্লেট, উত্তর আমেরিকা পাত, সাউথ আমেরিকান প্লেট, দক্ষিণ আমেরিকা পাত, আফ্রিকান প্লেট, আফ্রিকান পাত, ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, ইন্দো অস্ট্রেলীয় পাত, প্যাসিফিক প্লেট, প্রশান্ত মহাসাগরীয় পাত, আর অ্যান্টার্কটিক প্লেট। তো এর মধ্যে প্যাসিফিক প্লেটটাই হচ্ছে কিন্তু পুরোপুরি ওশেনিক প্লেট, মানে মহাসাগরীয় পাত, বাকিগুলো কিন্তু সবই কন্টিনেন্ট ওশেন প্লেট। তো এগুলো বড় ছাড়াও অনেক ছোট ছোট সাইজের প্লেট আছে, মাইনর সাইজের প্লেটস আছে, যেরকম হচ্ছে নাজকা প্লেট, স্কোটিয়া প্লেট, ফিলিপিন্স প্লেট, ক্যারিবিয়ান প্লেট, কোকোস প্লেট, জুয়ান ডি ফুকা প্লেট, অ্যারাবিয়ান প্লেট। তো এগুলো হচ্ছে উদাহরণ। এগুলো একটা ম্যাপের মধ্যে এখানে দেখানো হয়েছে, মেজর টেকটনিক প্লেটস অফ দি ওয়ার্ল্ড। এখানে ইউরেশিয়ান প্লেটও রয়েছে, অ্যারাবিয়ান প্লেট পার্ট অফ আফ্রিকান প্লেট হিসেবে রয়েছে, ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, স্কোটিয়া প্লেট, এগুলো সবই এখানে দেখানো হয়েছে। তো এবার আমাকে বুঝতে হবে যে প্লেটটা আমরা পড়ি, প্লেটটা বাউন্ডারি আর প্লেট মার্জিন, এই জিনিসটা কি? প্লেট বাউন্ডারি আর প্লেট মার্জিন মূলত হচ্ছে একই, প্লেট বাউন্ডারি আর প্লেট মার্জিন আলাদা কি হয়? তো প্লেট বাউন্ডারি আর প্লেট মার্জিনের মধ্যে পার্থক্যটা কোথায়? তো প্লেট বাউন্ডারি হচ্ছে যেখানে মোশন হয়, তার মানে কি দুটো প্লেট যেখানে মিট করে বা তার থেকে দূরে সরে যায়, সেই রকম এলাকা হলে আমরা বলবো প্লেট বাউন্ডারি। আর প্লেট মার্জিন হচ্ছে যখন এককভাবে একটা প্লেটকে ধরবে, মানে when you are considering a single plate, মানে একটা পাতা, ফর এক্সাম্পল ধর তোর একটা পাতা আছে, সেই পাতাতে আমরা কি আঁকি? মার্জিন, পেজের মার্জিন। পেজের তো বাউন্ডারি আঁকি না, পেজের মার্জিন আঁকা, কেন পাতা একটা ইন্ডিভিজুয়াল। আমি যখন দুটো পাতাকে একসাথে জুড়বো, তাহলে যে জায়গাটাতে জোড়া হচ্ছে সেটা হয়ে যাচ্ছে বাউন্ডারি, দুটো পেজের বাউন্ডারি। তাহলে বাউন্ডারি সবসময় দুটো প্লেট একসাথে যখন ডিসকাশন হবে তখন তাকে আমরা বলবো প্লেট বাউন্ডারি। আর প্লেট মার্জিন হচ্ছে একটা প্লেটে বা একটা পাতে প্রান্ত সীমা, মার্জিনাল পার্ট। ঠিক আছে? তো আমরা কিন্তু বেসিক্যালি যেটা প্র্যাকটিক্যালি পাই সেটা কিন্তু বাউন্ডারি, মার্জিন না। কারণ আমরা সবসময় দুটো প্লেটের সাপেক্ষে বোঝার চেষ্টা করি, দুটো প্লেট যেখানে থাকবে সেই সাপেক্ষেই বোঝার চেষ্টা করা হয়। তো এই কারণে আমাদের কাছে কিন্তু প্লেট বাউন্ডারি কথাটাই ইম্পর্টেন্ট, প্লেট মার্জিন নয়। তো তিন ধরনের আমাদের আছে মূলত প্লেট বাউন্ডারি, একটা হচ্ছে ডাইভারজেন্ট, একটা কনভার্জেন্ট, একটা হচ্ছে ট্রান্সফর্ম। তো ডাইভারজেন্ট মানে হচ্ছে প্রতিসারী, যখন দুটো পাত দুদিকে, দুটো ভিন্ন দিকে মুভ করে যায়, when two plates move away or diverge from each other, it is known as divergent plate boundary. So this type of plate boundary কে আমরা কনস্ট্রাকটিভ বা সৃজনশীল পাত সীমান্তও বলতে পারি। তার কারণ হচ্ছে এখানে নতুন কিছু তৈরি হয়। উদাহরণস্বরূপ হচ্ছে কি মিড ওশেনিক রিচ, মধ্য মহাসাগরীয় শৈলশিরা, এই অংশটাতে কিন্তু আমরা নতুন ম্যাগমা, তো এখানে আপওয়েলিং হয়, মানে নতুন লাভা উদ্গীরণ হচ্ছে, মহাসমুদ্রের পাত বা মহাসমুদ্রের যে ক্রাস্ট সেটা তৈরি হচ্ছে। তো সেই কারণে এটা হচ্ছে কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি বলা হচ্ছে। দুদিকে সরে যাচ্ছে, যখন দুটি পাত দুদিকে সরে যায় মাঝখানে একটি ফাটল তৈরি হয়, সেখান থেকে লাভা উদ্গীরণ হয়, লাভা উদ্গীরণ হয়ে নতুন ভূত্বক সৃষ্টি হয়। The new plate, new crust is formed, that is why it is known as constructive plate boundary. Next হচ্ছে convergent type. Convergent মানে হচ্ছে যখন দুটো প্লেট দুটো দিকে এগিয়ে আসে, আগেরটা ছিল দুটো ভিন্ন দিকে সরে যায়, এটা হচ্ছে পরস্পরের অভিমুখে আসে, তাই জন্য এটাকে বলা হচ্ছে কনভার্জেন্ট। যখন দুটো প্লেট মিট ইচ আদার, দুটো একে অপরের সাথে ধাক্কা খায়, তো এই কারণেই এটাকে ডিস্ট্রাকটিভ বলা হচ্ছে। এখানে পাত ধ্বংস হয়, তার কারণ হচ্ছে যখন দুটি পাত একে অপরের সাথে সংঘর্ষ হয়, when they strike against each other, যে পাতটা অপেক্ষাকৃত ভারী হবে সেই পাতটি অপেক্ষাকৃত হালকা পাতের নিচে ঢুকে যাবে। তো অপেক্ষাকৃত হালকা পাতের নিচে যদি ঢুকে যায় তাহলে ভারী পাতটা নষ্ট হচ্ছে। তো সেই কারণে এখানে ডিস্ট্রাকটিভ কথাটা বলা হচ্ছে, যে একটা এখানে পাত কিন্তু বিনষ্ট হচ্ছে। আর একটা হচ্ছে ট্রান্সফর্ম টাইপ বা কনজারভেটিভ প্লেট বাউন্ডারি, এটা হচ্ছে সংরক্ষণশীল। এখানে পাত
দুদিকে সরেও যায় না, একে অপরের সাথে ধাক্কাও খায় না। কি হয় যখন দুটি পাত একে অপরের পাশাপাশি যায়, when the two plates slide past each other, মানে আপ লাইনে একটা ট্রেন যাচ্ছে, ডাউন লাইনে একটা ট্রেন যাচ্ছে, দুটো ভিন্ন দিকে যাচ্ছে, কিন্তু কেউ কারকে ধাক্কা খাচ্ছে না। এটাকে আমরা বলে থাকি হচ্ছে কনজারভেটিভ প্লেট বাউন্ডারি। ঠিক আছে, তো তিনটে টাইপের আমাদের প্লেট বাউন্ডারি রয়েছে। তো এবার প্লেট টেকটনিক্সের নীতিটা কিভাবে চলছে কিভাবে প্লেট টেকটনিক্স? আমরা প্রথমেই পড়লাম যে লিথোস্ফেরিক প্লেটসগুলো অ্যাস্থেনোস্ফিয়ারের ওপরে ভাসমান এবং এগুলি অনুভূমিকভাবে চলমান, দে মুভ হরাইজন্টালি। কিসের জন্য? ম্যান্টেলের মধ্যে যে পরিচলন স্রোতটা কাজ করে, পরিচলন স্রোত ইংরেজিতে কনভেকশন কারেন্টস, সেইগুলোই কি করে এটাকে মুভ করায়, সরিয়ে সরিয়ে দেয়, হরাইজন্টালি মুভ করে। যখন দ্য টু প্লেটস মুভ টুয়ার্ডস ইচ আদার, তখন দুটো প্লেট একে অপরের দিকে আসবে যদি দুটো পাশাপাশি কনভেকশন কারেন্টের যে সাইকেল, যে পরিচলন স্রোতের যে চক্র, তারা যদি কাছাকাছি থাকে, তাহলে তাদেরকে ধাক্কা খাওয়াবে। যদি দুটো ভিন্ন দিকে মুভ করে তাহলে তারা দুটো অপোজিট দিকে সরে যায়। মিড ওশেনিক রিচ, মধ্য মহাসাগরীয় শৈলশিরার ওখানে আমরা ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি পাব। নতুন ম্যাগমা বেরিয়ে আসবে মিড ওশেনিক রিচ দিয়ে, বেরিয়ে এসে নতুন ওশেন ফ্লোর বা সমুদ্রের ভূপৃষ্ঠতা সৃষ্টি করবে। এই যে ছবিটা রয়েছে, এই ছবিটা দেখলে বোঝা যাচ্ছে যে এই যে মধ্য মহাসাগরীয় শৈলশিরা যেখানে রিচ বলে লেখা রয়েছে, সেখান থেকে দু প্রান্তে সরে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, এখানে যে পরিচলন স্রোতের যে চক্রটা, যে ম্যান্টেলের মধ্যে যে পরিচলন স্রোতটা কাজ করছে, সেটা দুটো ভিন্ন দিকে যাচ্ছে বাহুটা, সেই কারণে এখানে সরে যাচ্ছে পাত দুদিকে। আবার যেখানে দুটো একই অভিমুখে আসছে কনভেকশন সেলটা, তার সেখানে কি হচ্ছে, পাতগুলো নিচের দিকে নেমে আসছে, মানে স্ল্যাব পুল হচ্ছে। ঠিক আছে, এখানে রিজ পুশ হচ্ছে, এখানে রিজে এসে ধাক্কা দিচ্ছে, দুদিকে সরে যাচ্ছে। আর কি হচ্ছে, এইদিকে হচ্ছে স্ল্যাব পুল, এখানে মাধ্যাকর্ষণ শক্তির জন্য এই পাতগুলো নিচের দিকে টেনে নেমে আসছে। তো যেখানে এই ধাক্কাগুলো ঘটছে, এই যে দুটো পাত এসে ধাক্কা খেয়ে অপেক্ষাকৃত ভারী পাতটা নিচের দিকে নেমে যাচ্ছে, সেই ফেনোমেনাটাকে আমরা বলি হচ্ছে সাবডাকশন, অধোগমন। তাহলে সাবডাকশন হচ্ছে, এবং সাবডাকশন যে অঞ্চল জুড়ে হয় সেটাকে সাবডাকশন জোন বা বেনিয়ফ জোন বলা হয়। বেনিয়ফ অঞ্চল কেন বলা হয়, যে বিজ্ঞানী বেনিয়ফ, ওনার নাম অনুসারে এই বেনিয়ফ জোন কথাটা ব্যবহার করা হয়েছে। তাহলে একটা প্লেট নিচের দিকে নেমে যাচ্ছে, সেটা হচ্ছে সাবডাক্ট করছে, সেটাকে সাবডাক্টিং প্লেট বলছি। আর একটা প্লেট ওপর দিকে উঠছে, তাকে বলা হচ্ছে ওভাররাইডিং প্লেট, যে ওপর দিকে উঠে যাচ্ছে। তাহলে ভারী পাত নিচের দিকে নামবে আর অপেক্ষিত হালকা পাতটি উপর দিকে উঠবে। তো এগুলো আরও কিছু ছবি রয়েছে যেখানে প্লেটস মুভ অ্যাপার্ট ফ্রম এ ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি, এখানে দুদিকে সরে যাচ্ছে, এখানে ধাক্কা খাচ্ছে, নিচের দিকে নেমে যাচ্ছে। এটা হচ্ছে আরও ভালোভাবে সাবডাকশনটা বোঝানো হয়েছে। ওশেনিক ক্রাস্ট আমরা জানি যে মহাসাগরীয় ভূত্বকটা অপেক্ষাকৃত ভারী হয় মহাদেশীয় থেকে, কন্টিনেন্টাল ক্রাস্ট এর থেকে ওশেনিক ক্রাস্ট ইজ মাচ হেভিয়ার, তাই জন্য এখানটা হেভি হয়ে সেটা নিচের দিকে নেমে যাচ্ছে। তো এখানে প্লেট বাউন্ডারিটা যেটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি কনভার্জেন্ট অর ডিস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি। ঠিক আছে, তো এই গুলো রয়েছে। আর যদি পাশাপাশি যায় তো বললাম সৃজনশীল, এখানে ট্রান্সফর্ম চ্যুতি তৈরি হয়, ট্রান্সফর্ম ফল্ট তৈরি হয়, বেসিক্যালি আর কিছু হয় না। তো এবার এই যে আমরা প্লেটসগুলো পড়লাম, প্লেট বাউন্ডারিগুলো পড়লাম, তিন ধরনের প্লেট বাউন্ডারি পড়লাম, তাহলে তাদের সাথে সম্পর্কিত কি কি ফিচার্স তৈরি হয়, কি কি আমাদের ফিচার্স অ্যাসোসিয়েটেড উইথ ডিফারেন্ট প্লেট বাউন্ডারিজ। টাইপস অফ প্লেট বাউন্ডারি যে তিন ধরনের রয়েছে, ডাইভারজেন্ট, কনভার্জেন্ট আর কনজারভেটিভ, সেই প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের কি ভূমিরূপ বা কি ফিচার্স আমরা সারফেসের উপরে পাই। ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারিতে আমরা পাচ্ছি, ধর ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি দুদিকে সরে যাচ্ছে, তাই তো। তো ওশেনিক ওশেনিক যদি হয়, দুদিকটাই যদি ওশেনিক প্লেট হয়, তাহলে সেখানে আমাদের কি তৈরি হবে, বেসিক্যালি তৈরি হবে মিড ওশেনিক রিচ
মিড ওশেনিক রিচ তৈরি হবে, শ্যালো ফোকাস আর্থকোয়েক তৈরি হয়, মানে খুব বেশি গভীরতার ভূমিকম্প নয়, স্বল্প গভীরতায় যে ভূমিকম্প সেটা হবে। যেমন উদাহরণ হচ্ছে আমাদের মিড আটলান্টিক রিজ হচ্ছে সব থেকে ভালো মধ্য মহাসাগরীয় শৈলশিরার উদাহরণ হচ্ছে আমাদের মধ্য আটলান্টিকের শৈলশিরা, মিড আটলান্টিক রিজ। এবার যদি ডাইভারজেন্টটা কন্টিনেন্টের মধ্যে হয়, দুটো মহাদেশীয় পাত আছে, সেই দুটো মহাদেশীয় পাতের মধ্যে যদি ডাইভারজেন্স হয়, দেখ ওশেনিক আর কন্টিনেন্টাল পাত একে অপরের সঙ্গে আসলে তারা কিন্তু দুটো বিপরীত দিকে যেতে পারবে না, কারণ ওশেনিক আর কন্টিনেন্টাল প্লেট দুদিকে যেতে পারে না। ডাইভারজেন্ট সবসময় সমধর্মী পাতের হতে পারে, দুটো ওশেনিকের মধ্যে হতে পারে, দুটো কন্টিনেন্টালের মধ্যে হতে পারে। ওশেনিক আর কন্টিনেন্টালের মধ্যে ডাইভারজেন্ট হতে পারে না, কারণ দুটো ভিন্ন ঘনত্ব বিশিষ্ট হয়ে যাবে, কারণ তারা কখনোই ডাইভার্জ করতে পারে না। তো কন্টিনেন্টালের যে ধাক্কাটা লাগছে সেখানে কি কি ফিচার্স তৈরি হয়, রিফ্ট ভ্যালি, গ্রস্ত উপত্যকা, এখানেও আর্থকোয়েক হতে পারে, কিছু ভলক্যানো হতে পারে। তো এটার একটা সব থেকে প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে গ্রেট আফ্রিকান রিফ্ট ভ্যালি। আফ্রিকার মধ্যে একটা টানা বিস্তৃত রিফ্ট ভ্যালি অঞ্চল আছে, যেটা সব থেকে ভালো উদাহরণ। এরপরে আসছে আমাদের কনভার্জেন্ট প্লেট। তো কনভার্জেন্ট প্লেট বাউন্ডারিতে আমরা কি পাচ্ছি, তিনটে টাইপেরই আসবে, ওশেনিক মহাসাগরীয় মহাসাগরীয় যদি দুটো ধাক্কা খায় তাহলে সেখানে কি তৈরি হবে, ওশেনিক ট্রেঞ্চ, মানে সমুদ্র খাত তৈরি হবে। ভলক্যানোস হতে পারে, আগ্নেয়গিরি তৈরি হতে পারে, ভলক্যানিক আইল্যান্ড আর্ক হতে পারে, দ্বিতীয় বৃত্ত মালা যেগুলো আছে, যেমন জাপান দ্বীপপুঞ্জ তৈরি হয়েছে, দুদিকেই দুটো ওশেনিক প্লেট আছে, একদিকে প্রশান্ত মহাসাগরী, একদিকে জাপান প্লেট, তো এই দুটো সঙ্গে ধাক্কা খেয়ে হয়েছে। আর্থকোয়েক হতে পারে, যেমন সব থেকে বড় আমাদের ট্রেঞ্চের উদাহরণ প্রশান্ত মহাসাগরে রয়েছে যে মারিয়ানা ট্রেঞ্চ। এটা ছাড়া যে দ্বীপগুলো তৈরি হয়েছে প্রশান্ত মহাসাগরে, জাপান, ফিলিপিন্স, এগুলোও হবে। ওশেনিক কন্টিনেন্টাল, একটি মহাসাগরীয় একটি মহাদেশীয় পাত যদি ধাক্কা খায় তাহলে কি হবে, মহাসাগরীয় পাতটা নিচের দিকে নেমে যাবে। তো ওশেন ট্রেঞ্চ অ্যান্ড মাউন্টেন রেঞ্জ ইন ক্লোজ অ্যাসোসিয়েশন যদি হয় তাহলে এখানে পর্বত সৃষ্টি হতে পারে, যেরকম হচ্ছে আমাদের অ্যান্ডিস পর্বতমালা হচ্ছে দক্ষিণ আমেরিকা পাত এবং প্রশান্ত মহাসাগরীয় পাত, এই দুটো ধাক্কা খেয়ে ওখানে এই পর্বতটা সৃষ্টি হয়েছে, আন্ডিস পর্বতটা। এটা ছাড়া পেরু চিলি খাত তৈরি হয়েছে। এবার দুটো যদি মহাদেশীয় পাতের মধ্যে সংঘর্ষ হয়, ইয়াং মাউন্টেন রেঞ্জ মানে হচ্ছে আমাদের নবীন ভঙ্গিল পর্বত তৈরি হবে, যেমন হিমালয়, আল্পস। হিমালয়ের ক্ষেত্রে কি ভারতীয় পাত মানে ইন্ডিয়ান প্লেট আর হচ্ছে ইউরেশিয়ান প্লেট, এই দুটো ধাক্কাকে হিমালয় সৃষ্টি হয়েছে। লাস্ট যেটা আসছে আমাদের কনজারভেটিভ বা সংরক্ষণশীল যে পাত সীমানা, সেটাতে আমরা ওশেনিকের আর ওশেনিক কন্টিনেন্টাল, ওশেনিক যে প্লেট সেটার মধ্যে যদি পাই আমরা ফ্র্যাকচার আর ফল্ট জোন তৈরি, ফ্র্যাকচার তৈরি, ফাটল তৈরি হতে পারে, চ্যুতি তৈরি হতে পারে। অ্যান্ড ভ্যালিজ অ্যাট মিড ওশেনিক রিজ, মধ্য মহাসাগরীয় শৈলশিরার ওখানে আমাদের ভ্যালি তৈরি হবে। শ্যালো আর্থকোয়েকস হতে পারে, অগভীর ভূমিকম্প সৃষ্টি হতে পারে, কিন্তু এখানে কোনো ভলক্যানো বা আগ্নেয়গিরি তৈরি হয় না। আর যদি কন্টিনেন্টাল ওশেন বা ওশেনিক কন্টিনেন্টালের মধ্যে যদি ট্রান্সফর্ম ফল্ট তৈরি হয় তাহলে এখানেও শ্যালো আর্থকোয়েক হবে, ভলক্যানো কিন্তু হবে না। এটার উদাহরণ হচ্ছে সান আন্দ্রিয়াস ফল্ট। ঠিক আছে, তো সব থেকে বেশি টাইপের ফিচার কিন্তু আমরা কনভার্জেন্ট প্লেট বাউন্ডারিতেই পাবো। ওশেন বা ওশেন কন্টিনেন্টাল এগুলো ধাক্কাতে কিন্তু আমরা ফিচার্সগুলো বেশিই পাবো। তো প্লেট টেকটনিক্সের যে এই যে এতগুলো কথা বলছি আমি, তো এই প্লেট টেকটনিক্সের থিওরি তো আছে, তো থিওরি যদি থাকে তাহলে কে বলেছে, কিভাবে বলেছে, একজন বলেছে না বহুজন বলেছে, সেই জিনিসটাও তো আমাদের একটু জানা উচিত। তারপরে আমরা এগুলোর ডিটেলিং আবার নেক্সট ক্লাসে যাব। কিন্তু প্লেট টেকটনিক্স কিন্তু একজনের তৈরি করা থিওরি নয়, এখানে অনেকজন আছে। ঠিক আছে, অনেকজন মিলে এই থিওরিটা তৈরি করেছে, বিভিন্ন সময় বিভিন্ন সায়েন্টিস্টরা এগুলোকে নিয়ে গবেষণা করেছেন, কিন্তু সবথেকে এটার
এটা হলো কেন, হঠাৎ করে এই প্লেট টেকটনিক্স নিয়ে চিন্তা ভাবনা এলো কেন? আমরা ওয়েগনারের কন্টিনেন্টাল ড্রিফট থিওরি পড়েছি সবাই এইচএস। ওয়েগনার হচ্ছে আমাদের মহাদেশীয় সঞ্চরণ তত্ত্ব দিয়েছিলেন। তারপরে সি ফ্লো স্প্রেডিং পড়েছি আমরা এইচএসে, মানে সমুদ্র তলদেশ বিস্তৃতি হয়েছে। তাহলে এই যে দুটো থিওরি অলরেডি আমাদের ছিল, সেইগুলোর ওপর বেস করেই কিন্তু প্লেট টেকটনিক্স থিওরি এসছে। তাহলে প্লেট টেকটনিক্স থিওরি আসার মূল কারণ কিন্তু ওয়েগনারের কন্টিনেন্টাল ড্রিফট থিওরি এবং হ্যারি হেসের সি ফ্লোর স্প্রেডিং এর যে থিওরি, এই দুটো মিলিয়েই কিন্তু এসেছে এই আমাদের পাত সংস্থান তত্ত্ব। তো পাত বা প্লেট এই শব্দটি প্রথম ব্যবহার করা হয়েছিল 1965 1965 সালে ক্যানাডার জিওফিজিসিস্ট জে টি উইলসন এই প্লেট শব্দটি প্রথম ব্যবহার করে। 1965 ক্যানাডার একজন ভূপদার্থবিদ, তার নাম হচ্ছে জে.টি. উইলসন, উনি এই প্রথম প্লেট শব্দটি কিন্তু ব্যবহার করেন 1965। পরবর্তীকালে ম্যাকেনজি, পার্কার, মর্গ্যান আর পিচন এরা প্লেট টেকটনিক্স থিওরিটা ডেভেলপ করেছিল। তাহলে প্লেট শব্দটি উইলসন দিলেও প্লেট টেকটনিক্স থিওরির উৎপত্তিতে কিন্তু উইলসনের নাম আনা হবে না। প্লেট টেকটনিক থিওরিতে কিন্তু চারজনের নাম আমরা মেনশন করব, ম্যাকেনজি, পার্কার, মর্গ্যান আর পিকন। এরা চারজন হচ্ছে প্লেট টেকটনিক্স থিওরির প্রবক্তা ছিলেন। সবাই মিলে এদের সবার ধারণাটা একত্রিত করে নিয়ে এই প্লেট টেকটনিক থিওরিটা এসেছে। তাহলে প্লেট নামকরণ যিনি দিয়েছেন তার নাম কিন্তু প্লেট টেকটনিক থিওরির ভেতরে কিন্তু ঢুকবে না। আচ্ছা, সাবডাকশন যেরকম আমি বললাম সেই রকমই আর একটা জিনিস হতে পারে। এই যে কনভার্জেন্ট প্লেট বাউন্ডারির ক্ষেত্রে কন্টিনেন্ট ওশেন কন্টিনেন্ট যখন ধাক্কা খাচ্ছে তখন কি হচ্ছে, অপেক্ষাকৃত ভারী পাতটা নিচের দিকে চলে যাচ্ছে। এটা আমরা জানি, এটা নিয়ম, ভারী পাত নিচের দিকে চলে যাবে। এবং এই পদ্ধতিটাকে আমরা কি বলছি, নিমজ্জন বা অধগমন যাই হোক না কেন সাবডাকশন বলছি। অপেক্ষাকৃত ভারী পাত অপেক্ষাকৃত হালকা পাতের নিচে নেমে যাচ্ছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে অপেক্ষাকৃত যে ভারী পাতটার সঙ্গে হালকা পাত যখন ধাক্কা খেলো, কিছুটা পোর্শন ওশেনিক প্লেটের ছিটকে গিয়ে কন্টিনেন্টাল প্লেটের ওপরে উঠে যেতে পারে। সেই জিনিসটাকে তখন বলা হবে অবডাকশন। ঠিক আছে, বিপরীত নিমজ্জন। যদি অপেক্ষাকৃত ভারী পাতের কিছু অংশ অপেক্ষাকৃত হালকা পাতের ওপরে একটি স্তরের মতো জমে যায়, তখন সেই প্রসেসটাকে আমরা বলছি অবডাকশন। মানে রিলেটিভলি হেভি যে প্লেটটা, the portions of the relatively heavy plate is lying over the relatively lighter plate, এটা যদি হয় তখন সেই ফেনোমেনাটাকে আমরা অবডাকশন বলবো। তাহলে সাবডাকশনের বিপরীত ঘটনা হচ্ছে অবডাকশন। তো ওই অবডাকশনের ঘটনাগুলোকে আমরা পরবর্তীকালে ফ্লেক টেকটনিক্সে পড়ানো হয়। যেহেতু একটা ফ্লেক মানে কি ছিলকা, একটা জিনিস ছিটকে চলে এসছে, তো সেইটাকে নিয়ে যখন পড়া হয় তখন সেটাকে আমরা ফ্লেক টেকটনিক্স বলে থাকি। তো এইগুলোর আছে। এবার প্রত্যেকটা ফিচার্সের সঙ্গে প্লেট টেকটনিক্সের কী কী ভূমিকা, কী কী লিঙ্কেজ আছে সেটা আমি বলবো, নেক্সট ক্লাসে বলবো। এটা ছাড়া আমরা এই যে তিনটে প্লেট বাউন্ডারি রয়েছে, সেই তিনটে প্লেট বাউন্ডারিতে সঙ্গে আমরা আরও একটা জিনিস পড়ি, সেটা হচ্ছে ত্রিপাত সীমানা, ট্রিপল জাংশন, ত্রিমুখী সংযোগ। এখানে কি হয়, এটা ওয়াই আকৃতির পাত সীমানা হয়, যেখানে তিনটি পাত এসে একসাথে মিলিত। মূলত এটা কিন্তু অপসারী পাত সীমানা, অপসারী মানে ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি। একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে নাজকা প্লেট, অ্যান্টার্কটিকা প্লেট আর হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় প্লেট মানে প্যাসিফিক প্লেট। এই তিনটে সংযোগস্থলে ট্রিপল জাংশন তৈরি হয়েছে। when three plates meet together, then that point of boundary is known as triple junction. As for example, Nazca, Antarctic plate and Pacific plate, এই তিনটে যেখানে মিট করছে সেখানে ট্রিপল জাংশন হচ্ছে। তো
তো এই ধরনের সন্ধিবিন্দু থেকে নতুন পাত সীমানা সৃষ্টির সম্ভাবনা বেশি, কিন্তু এখানে তিনটে বাউন্ডারি থাকলেও দুটো কাজ করে, দুটো প্লেট কিন্তু অ্যাক্টিভলি কাজ করে, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে দুটো বাহু প্রকট আর একটা বাহু কিন্তু মৃতপ্রায়, ইট ইজ আ ফেইল্ড আর্ম, সেটা কিন্তু কাজ করে না। সেই যে এই যে ফেইল্ড আর্মটার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং একে অলাকোজেন বলে। এই ফেইল্ড যে আর্মটা তিনটে মিট করছে, তিনটে প্লেট মানে হচ্ছে তিনটে আর্ম থাকবে, তার মধ্যে দুটো কাজ করে অ্যাক্টিভলি, একটা কিন্তু প্যাসিভ হয়ে যায়, সেই ফেইল্ড আর্মটাকে অলাকোজেন বলা। এই হচ্ছে ট্রিপল জাংশন। এটা হচ্ছে স্পেশাল কেস। নর্মালি আমরা বাউন্ডারি দুটোই নিই, দুটো করেই পৃথিবীতে হয়, কিন্তু মুশকিল হচ্ছে যে দুটো যেরকম সব জায়গাতে হয়, এরকম তিনটে এক্সেপশনাল কেস আমরা পাই এক একটা জায়গাতে। সেই এক একটা জায়গাতে যখনই আমরা এক্সেপশনালি পাচ্ছি, সেই এক্সেপশনটা পেলেও কিন্তু আমরা সেখানে কিন্তু তিনটেকে কাজ করতে পারবে না একসাথে, কাজ করে দুটোই, আর একটা কিন্তু ফেইল্ড আর্ম হয়ে বসে থাকে। এটাই হচ্ছে ট্রিপল জাংশনের ক্যারেক্টারিস্টিক। তো আজকে যতটুকু আমরা পড়লাম সেখান থেকে আমরা কি কি প্রশ্ন পাচ্ছি? ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ প্লেট, প্লেট কাকে বলে, প্রধান কি প্লেটগুলির নাম, 7টা যে প্লেট আছে মেজর প্লেটসের নাম, মাইনর প্লেটসের এক্সাম্পলস, কি কি মাইনর প্লেটস আমাদের রয়েছে তাদের এক্সাম্পলস, কি কি টাইপের প্লেট বাউন্ডারি আর প্লেট মার্জিনের কি পার্থক্য, কি কি ধরনের আমাদের প্লেট বাউন্ডারি আছে এবং সেই প্লেট বাউন্ডারির সঙ্গে সংশ্লিষ্ট ভূমিরূপ কি কি হয়, ফিচার্স কি কি তৈরি হয় উইথ এক্সাম্পলস, সেটা আমরা দেখলাম। আর কি কারণে আমাদের প্লেটের মুভমেন্টটা হচ্ছে, প্লেট মোশনটা কি কারণে হচ্ছে, তা সেইগুলো আমরা এখানে আজকের লেকচারে দেখলাম। তো নেক্সট ক্লাসটাতে আমরা এইটারই আরও কিছু ডিটেলিং করব, যেখানে আমরা ক্রিটিসিজম করব এই থিওরিটার লিমিটেশনস আছে, বা অন্যান্য যে ফিচার্স যেগুলো মানে অগ্নুদ্গম, পর্বত সৃষ্টি, সুনামি, এগুলোর সাথে প্লেট টেকটনিক্স কীভাবে সম্পর্কযুক্ত, সেগুলোকে নিয়ে আমরা নেক্সট লেকচারে আলোচনা করব।